আমি ভাবতাম ভালোবাসা মানে শুধু চাওয়া, শুধু ধরা, শুধু হার না মানা, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়া, আর কখনো নিজেকে সরিয়ে নেওয়া সব কিছু থেকে। একটু দম নেয় অয়ন, বলে। আমি তোমায় কেন পাইনি জানো তুষি? কারণ যেদিন থেকে আমি তোমায় চেয়েছিলাম তারও বহু আগে থেকে একজন আমাকে চেয়ে বসে আছে। আমি তোমার যতটা ভালোবেসেছি তার চেয়েও হাজার গুণ বেশি ভালো অন্য কেউ আমাকে বেসেছে। নীরবে ধৈর্যের অপেক্ষার সে চেয়েছে আমাকে, অথচ তোমার প্রেমে ঝুঁকতে গিয়ে আমি নিজের প্রতি বিলিয়ে রাখা এই প্রেম আমি দেখতেই পাইনি। অয়ন দুই হাতের ভরে পিছনে হেলে মাথা তুলে ছাদের দিকে চাইল। শ্বাস নিল দুদণ্ড। কার্নিশ ছুঁয়ে যাওয়া জল নিয়ে বলল। তুমি যে হাসিতে আমাকে হারিয়ে দিয়েছিলে, যে চোখে আমার আটকে রেখেছিলে, সে অনীহার ছোঁয়ায় আমাকে বেঁধে ফেলেছিলে, আজ সেই সব আমি আগুনে ছেড়ে দিলাম। আগুনটা একটু ফেটে উঠল তখন। শব্দ হলো অল্প। কাপড় পোড়া গন্ধে অয়ন বুক ভিজিয়ে বলল। না, তোমাকে ঘৃণা করে নয়, বরং তোমাকে খুব ভালোবেসে শেষবারের মতো মুক্তি করে দিচ্ছি। আসলে কিছু মানুষের ভালোবাসা যায়, পাগলের মতো চাওয়া যায়, কিন্তু তাকে মনের ভেতর জিততে রেখে নিজের ধ্বংস দেখা যায় না। অয়ন উড়ন্ত ধোঁয়ায় চেয়ে বলল। যাও তুষি, উড়ে যাও, আমার থেকে দূরে যাও, এই মন থেকে সরে যাও, আমার স্মৃতি থেকে মরে যাও, সারা জীবনের জন্য পুড়ে যাও আমার সব শূন্যতা নিয়ে। তুষি ঘরে এসে দেখল স্বার্থ শাওয়ার নিয়েছে। ভীষণ গম্ভীর মুখ। ও বুঝল বাবার কথায় দুঃখ পেয়েছে মানুষটা। অমনি নিজের ঠোঁটে হাসি টেনে ছুটে এলো সে। আচমকা ঝড়ের মতো বুকের ওপর ভারী কিছু পরে একটু চমকালো স্বার্থ। ডাকলো মোলায়েম স্বরে। তুষি, তুষি মুখ তুলে চায়। থুতনি ঠেকায় স্বার্থর নগ্ন ভেজা বুকে। প্রফুল্ল চোখে বলে। আমি আজকে খুব খুশি জানেন। ইউসের জন্যে? ও মাথা জাকিয়ে বোঝালো হ্যাঁ। বলল। আপনি জানেন ইউষা কত আগে থেকে অয়ন ভাইকে ভালোবাসতো। ওর পরীক্ষার সময় নাকি অনেক জ্বর হয়েছিল, আর অয়ন ভাই ওকে কোলে করে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল। সেই সময় থেকে। ও ওহ, অবাক হননি? না। তুষি ঠোঁট উল্টালো। আবার নিজেই বলল। কিন্তু আপনি একদম পাকা অভিনেতা। আপনি যে ইউষার কথা জানেন আমি এতদিনেও বুঝিনি। বলেননি কেন আমায়? কি বলবো? তাও ঠিক, কি বলবেন, ওরা তো আপনার থেকে বয়সে ছোট, তাই না? আচ্ছা, আপনি কি তখন বাবার কথায় কষ্ট পেয়েছেন? স্বার্থ বিদ্রুপ করে হাসলো। বলল। উনি আমার কাছে কোনো মানে রাখে? আর যার মানে নেই তার কথায় কোনো কিছু ফিল হবে কেন? তুষি খেয়াল করলো তাও স্বার্থের মুখ মলিন হয়ে আছে। যতই হোক বাবা তো, কিন্তু মানুষের এমন চেহারা যে ওর ভালো লাগে না। প্রসঙ্গ কাটাতে বুক থেকে সরে এসে পাখির মতো এক চোট চক্কর কেটে বলল। দেখুন, আমি শাড়ি পরেছি, সুন্দর লাগছে না? স্বার্থ আপাত মস্তক দেখলো মেয়েটাকে। কপাল কুঁচকে বলল। আঁচল এইভাবে তুলবে না, ছেড়ে রাখবে। তুষির একটুখানি কোমর বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে আঁচল নামিয়ে ঢেকে দিল। সঙ্গে সঙ্গে আঁচল নামিয়ে ঢেকে দিল স্বার্থ। তুষি বলল। মা, বড় মা তো এইভাবেই পড়ে। তুমি পরবে না। আচ্ছা। আর আমি যখন বাড়িতে থাকবো শুধু তখন শাড়ি পরবে। আপনি তো প্রায়ই থাকেন না, শুধু রাতে আসেন। স্বার্থ দুষ্টু হেসে বলল। আমার কাজই তো রাতে। তুষি বোঝেনি, তাই ফুরফুরে ভঙ্গিতে হাসলো। চোখ দুটো নেড়ে নেড়ে বলল। আমার আজ এত আনন্দ হচ্ছে, অবশেষে ইউষা ওর অয়ন ভাইকে পাবে। উফ, সামনে ওদের বিয়ে, আমার একমাত্র বোনের বিয়ে। আমি সাজবো, গুজবো, নাচবো, লাফাবো। স্বার্থ ঠোঁট কামড়ে তুষির উচ্ছ্বাস দেখছিল। সরু চোখে বলল। লাভ হবেন? এর মানে আপনি সুস্থ? একদম, আমি কি অসুস্থ নাকি? 2 মিনিটে খট করে শব্দ হলো পিছনে। তুষি ঘুরে দেখলো স্বার্থ দরজার ছিটকিনি তুলে দিয়েছে। একটু ভড়কে গেল মেয়েটা। জিজ্ঞেস করলো। কি হলো? স্বার্থ এগিয়ে আসে, ঘাড়ের ভেজা তোয়ালে মেঝেতে ফেলে দেয়। সুইচ বোর্ডে হাত দিয়ে বলে। আলোটা জ্বালাচ্ছে, বন্ধ করে দেই? তুষি হ্যাঁ বা না বলার আগেই অন্ধকারে মেখে গেল ঘর। মেয়েটা বুঝে ফেলল স্বামীর ভিতরের কথা। চেহারার রং বদলে গেল অমনি। ওই তিমিরেই তার মেয়েলি শরীরে দুটো উষ্ণ হাত পড়ল তখন। অমনি হাওয়ায় ভাসল তুষি। পরপর মাথা ঠেকল তুলতুলে বালিশে।
খোলা জানালা হতে হুটুপুটি করে আসা জোছনায় তুষি ছটফটিয়ে বলল। আমি কিন্তু এবার হসপিটালে যাব না। স্বার্থ হেসে ফিরল। নিস্তব্ধ নীরব ঘরের হাসিটা শোনালো জোরে সোরে। কেন? সেদিন তো বললে মোটেও না। ওটা তো আপনার মন ভালো করতে বলেছিলাম, কিন্তু আমি কিন্তু এবার সত্যি যাই হয়ে যাক না কেন হসপিটালে যাব না। স্বার্থর অন্তরঙ্গতা বাড়ল, ফিসফিস করে বলল। যেতে হবে না। আইল কিপ কন্ট্রোল দিস টাইম। বাড়ির অবস্থা ভালো নয়। চারদিকে বিরাজ করছে থমথমে হাওয়া। একমাত্র তুষি ছাড়া বিয়ে নিয়ে কারোর আনন্দ নেই, হাসি নেই গুরুজনদের মুখে। কিন্তু তাতে অয়নের খুব বেশি যায় এলো না। নিজের মতো বিয়ের বন্দোবস্ত শুরু করলো সে। একটা লম্বা ছুটি নিল হাসপাতাল থেকে। 2 হাত ভরে কেনাকাটা করলো যা যা দরকার। চাচার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দিল ক্লাব বুকিং দেওয়ার জন্যে। তার এসব কার্যকলাপে সবাই বুঝে ফেললেন এই বিয়েতে তাল মেলানো ছাড়া আর কোনো উপায় নেই। তবে ইউষার পরীক্ষা তো আর এসব মানবে না। পরীক্ষা দেখবেও না ওর বিয়ে কবে। মেয়েটা বিয়ের চিন্তায় এমনি ছটফট করছিল, তার উপর শেষ পরীক্ষার প্যারা আরো বোঝা বাড়িয়ে দিল ঘাড়ে। কোনো রকম ওই চিন্তা ঠেলে ঠুলে মাথা থেকে সরিয়ে আজকে ছাদের মেঝেতে একটু পড়তে বসলো ইউষা। বিকেল তখন, সোনালি আলোয় আশপাশ মেখেছে। হঠাৎ কানে এলো সদর গেট খোলার শব্দ। কৌতূহলে মাথা তুলে উকি দিয়ে দেখলো অয়নের গাড়ি ঢুকছে। গাড়িটা লনে যাওয়া অব্দি চেয়ে রইল ইউষা। অয়ন ভাই ভীষণ ব্যস্ত মানুষ। বিয়ে নিয়ে এক্ষুনি ছোটাছুটি শুরু করেছেন। নতুন নতুন ফার্নিচার তুলছেন রুমে। ওর যাবতীয় জিনিস বেনারসি সবই কেনা শেষ তার। হয়তো এতে খুশি হওয়ার কথা, কিন্তু কেন যেন ইউষার এসব কিছু ভালো লাগছে না। হঠাৎ করে অয়ন ভাই বিয়ে নিয়ে এত উদ্বেগী কেন হয়ে উঠল? কবুল বলে একসাথে থাকারই তো ব্যাপার, এমন জাঁকজমকের দরকার তো নেই। কোনোভাবে এইসব তুলসীকে দেখাতে নয় তো? ইউষার বুক কাঁপে ওসব ভাবতে গেলেও। না, এমন না হোক। ও সব পারবে, শুধু পারবে না এইটুকু। এমন অদ্ভুত কপাল ওর। যাকে একবার ছুতে আবেগে উদ্বেল হয়ে মরেছে, সে আজ খাতা কলমে ওর হতে যাচ্ছে। অথচ বুকের ভেতর ইউষা একটুও শান্তি অনুভব করছে না। অয়ন ভাই জোর করে সংসার করবে, জোর করে মানবে ওকে, জোর করে চাইবে জীবন পাড়ি দিতে। এই জোড়াজোড়ির সঙ্গও চাইনি। কিন্তু আজ ইউষার হাতে কিছু নেই, কিচ্ছু না। তক্ষুনি পায়ের শব্দ হলো, আসছে কেউ। পাশ ফিরল ইউষা। অয়নকে দেখেই অবাক হলো একটু। মলিন চোখের চাউনি লুকোতে ধর্মড়িয়ে উঠতে চাইল। তোরে গা থেকে ওড়না খসে মেঝেতে পড়ে যায়। কোনটা ইউষা থমকে যায়, নুয়ে পড়ে। তুষি ওড়না গলায় ঝুলিয়ে পড়লেও ও সবসময় রাগঢাক রেখে পড়ে। ওড়না গলা থেকে নামানো থাকে পেট অবধি। আর সেই পড়লো এমন পরিস্থিতিতে। চট করে বুকের সাথে হাতের বইটা চেপে ধরলো ও। অস্বস্তিতে চুইয়ে পড়া চোখের কোণ তুলে তাকালো একটুখানি। অয়ন নিজেও কিছুটা থতমত খেয়েছে। গলা ঝাড়ল সে। ঝুঁকে গিয়ে মেঝে থেকে ওড়না তুলে অন্যদিকে ফিরে বাড়িয়ে দিল। তাড়াহুড়ো করে ওড়না নিয়ে গায়ে পড়ল ইউষা। ইতস্তত বোধ কাটিয়ে শুধালো। তুমি ছাদে? তুমি তো ছাদে তেমন আসো না। শুনলাম তুই ছাদে, তাই। আমার জন্য এসেছো? চোখ চাপানো অবিশ্বাস নিয়ে মুখ তুলল মেয়েটা। অয়নের কাছে তাজ্জব লাগলো বই কি। ভ্রু উঁচিয়ে বলল। কেন, আসা বারণ? ইউষা হাসলো কেমন করে। না, তা কেন হবে? অয়ন এই হাসির মানে বোঝে। বাচ্চা তো আর নয়। প্রসঙ্গ কাটাতে বলল। তোর কোনো ড্রিম ক্যান্টি আছে যেখানে ঘুরতে যেতে চাস? দুপাশে মাথা নাড়ল ইউষা। না, আম্মু তো শহরের বাইরে, কোনোদিন যেতে দিল না। বন্ধুদের সাথে কত ট্রিপ, কত পিকনিক হাসতে হাসতে ক্যান্সেল করে দিতাম। এখনো নিজের দেশটাই ঘুরলাম না, আবার ড্রিম কান্ট্রি। অয়ন নিজের হাতের দিকে চাইল। ইউষাও তাকালো দেখা দেখি। এতক্ষণে খেয়াল করলো ওর হাতে খামের মতো কিছু একটা আছে। জিজ্ঞেস করার আগে খামটা বাড়িয়ে দিল অয়ন। বলল। এটা তোর কাছে রাখ। আমার আজকাল জিনিস খুব হারায়, তাই তোকে দিচ্ছি। ইউষা নিল। খাম উল্টে পাল্টে তাকালো আবার। কি এতে? হানিমুনের টিকিট। বিয়ের 2 দিন পর তোকে নিয়ে পাটা যেতে চাচ্ছি। মুঠো খসে খামটা পড়ে গেল ইউষার। হা করে চেয়ে রইল দুপল। হতবিহবল চোখে বলল। তুমি আমার সাথে হানিমুনে যাবে? অয়ন আবার তুলে দিল। বলল। বিয়ে যখন তোকেই করব, হানিমুন তো অন্য কাউকে নেব না। যাকগে, সাবধানে রাখিস। ওই সিজনে ওইখানকার টিকিট পাওয়া খুব মুশকিল। অয়ন ফিরে যাচ্ছিল।
হঠাৎ ডাকলো ইউষা। শোনো, ঘুরে চাইল সে। কি? বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? কি নিয়ে? ইউষা এগিয়ে এলো, ঠোঁটে হাসি টেনে বলল, নিজের মনের ওপর এত চাপ দিও না অয়ন ভাই। এসব হানিমুন টানিমুন এগুলো জোর করে যে হয় না। তুমি বরং সময় নাও, আমার কোনো অসুবিধে নেই তাতে। উষা মেয়েটা কথা কেড়ে নিল। অয়ন ভাই, যেদিন তোমার মনে হবে তুমি শুধু আমাকে ভালোবাসো, পৃথিবীর আর কোনো নারীর প্রতি তোমার কোনো আর দুর্বলতা নেই, আমি সেদিন তোমার সাথে হানিমুনে যাব। সেই অবধি এটা তোমার কাছেই থাক। অয়নের হাত টেনে এনে টিকিটের খামটা ধরিয়ে দিল ইউষা। পুরোটা সময় অয়ন চুপ করে চেয়ে রইল। ইউষা গিয়ে আবার ওর আগের জায়গায় বসলো। শীতল পাটির উপর বিছিয়ে রাখা বই খাতা নিয়ে ব্যস্ত হইল পড়ায়। গোধূলির ঠান্ডা বাতাসের স্পর্শে অয়নের চোখ মুখ শীতল হয়ে গেল। এক ফাঁকা চৌচির বুকটা নিয়ে ঘুরে পা বাড়ালো ফিরতে। নিচে নামতে নামতে অন্তঃপটের চারিদার খুব আক্ষেপ করে চেঁচালো, কেন অয়ন, কেন শুরুতেই এই মেয়েটাকে তুমি সেই নজরে দেখতে পারলে না, যে নজরে প্রথম দিন তুমি তুষিকে দেখেছিলে? দুপুর 12টা বাজে, তুষি এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। হাসনা কটমট করতে করতে তেড়ে মেরে সিঁড়ি বেয়ে উঠলেন। আজ পণ করেছেন, গিয়েই জোরসে দুটো কানে নিচে মারবেন ওর। সেদিন এত করে বোঝালেন, তাও এই মেয়ের ঘরে কিছু ঢুকলো না। সে একই রকম পড়ে পড়ে ঘুমাচ্ছে। দৌড় চাপালো ছিল। স্বার্থ সেই 7 সকালে কাজে চলে গেছে। বৃদ্ধা তরবরিয়ে ঢুকলেন। তুষি কম্বল গায়ে শুয়ে আছে। বাইরে গরম, অথচ বরফ পড়ছে এখানে। হাসনার রুগ্ন শরীর ঝাঁকুনি দিলেও হনহনিয়ে এলেন তিনি। কিছু বলতে গিয়েও থামলেন পরপর। তুষির ঘুমন্ত মুখটা দেখে রাগ পড়ে গেল। উল্টে ভীষণ মায়া লাগলো হাসনার। এমন মরার মতো ঘুমাচ্ছে কেন মেয়েটা? হাসনা পাশে বসে আস্তে করে ডাকলেন, ও তুষি, উডোস না? তুষি চোখ বুঝেই বলল, দাদি আবার 7টা বাজে এসে জ্বালাচ্ছ তাই না? বেলা বাজে কত জানোস? সেরি কয় কি 7টা? ওই দেখ 12টা 22 বাজে। কাল তোর বইনের বিয়া, আর তুই ঘুমাস? বাড়িতে কত কাম। তুষির টনক নড়ল। তাকালো, পরপরই উঠে বসলো তড়াক করে। এক নজর ঘড়ি দেখে খাট থেকে নেমে এদিক ওদিক ছুটল মেয়েটা। হাসনা তবদা খেয়ে বললেন, হইল কি? ওই তুষি কথা বলে না। এদিকে ছুটে তোয়ালে আনে, ওদিকে ছুটে জামা কাপড়। তারপর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকতে হাসনা ঠোঁট চেপে হাসলেন। উঠে এলেন। কান পাততেই টের পেলেন ভেতরে শাওয়ার ট্যাপ চলছে। দরজায় টোকা দিয়ে বললেন, গোসল দিতাছোস? হ্যাঁ। কেন, আইসকা ঠান্ডা লাগবো না? আইস শীত করে না তোমার? না, করে না। আমি সোহাগ করলে কাউরি করে না, বুঝি তো। তক্ষুনি রুমে এলো ইউষা, 2 হাতে এতগুলা কার্ড। হাসনাকে দেখেই বলল, দাদি, আপনি এখানে? মা আপনাকে নিচে ডাকলো যে। হ, যাই। হুনবু, একখান কথা কই, মনে কিছু নিবা না তো? জি না, বলুন না। তুমি অহন নতুন বউ, এত ঘুরঘুর করবা না। বাইরও বাইর হবা না, ঘরে বইয়া থাকবা, নজর লাগবো। ইউষা হেস ফেলল, তবে যুক্তি দিতে গেল না। বুড়ো মানুষ, আগের দিনের এদের বোঝালেও লাভ নেই। ঘাড় নেড়ে বলল। আচ্ছা। হাসনা ভারী খুশি হলেন। হাত দিয়ে ওর চিবুক ছুঁয়ে ওই হাতেই চুমু খেয়ে বললেন, লক্ষ্মীমন্ত, তুষিটা যে কেমনে তোমার বইন হইল? তুষি ওয়াশরুমের ভেতর থেকে চেঁচালো। এ দাদি, তুমি যাবে? হাসনা ফিসফিস করে বললেন, দেখতাছো নি কারবার, আমার লগে কলা দেখায়? ওরে আমি ডরাই? তারপর বেরিয়ে গেলেন দ্রুত। ইউষা দুপাশে মাথা নেড়ে হাসলো। তুষি বেরিয়ে এলো এর মাঝে, কাঁপতে কাঁপতে বলল। এসি অফ করো, আল্লাহ শীত। ইউষা বলল, এত বাড়িয়ে রেখেছো কেন? আমি করেছে তো তোমার ভাই। তুষি কাঁপতে কাঁপতে এসে বসলো। ইউষা হতাশ গলায় বলল, এত বড় হলে 2 দিন পর বাচ্চার মা হবে, এখনো চুল মুছতে পারো না? তুষি ঠোঁট উল্টে বলল, কিভাবে পারবো? ছোট থেকে দাদি মুছে দিত। এ বাড়িতে আসার পর তুমি, আর এখন তো উনি থাকলে উনিই দেন, উনি না থাকলে দাদি দেয়। আমি নিজে তো মোছার সুযোগই পাই না। ইউষা তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে বলল,
তোমার একটা মেয়ে হলে সেই মেয়ের যত্ন আত্তি করতে করতে ঠিক পেকে যাবে। তুষি ভারী লজ্জা পেল। মুখটা লাল হতেই উষা বলল, থাক, এত লজ্জা পেতে হবে না। আচ্ছা শোনো, এখানে কিন্তু ইনভাইটেশন কার্ড আছে। তোমার কোনো বন্ধু থাকলে বিয়েতে ডেকো। আমার বন্ধু তো তুমি। ও মা, আর কেউ নেই? তুষি দুপাশে মাথা নেড়ে বলল, আসলে আমি ছোট থেকে খুব ডান পিটে ছিলাম তো, আর ছেলেদের মতো জামা কাপড় পরতাম, তাই মেয়েরা কেউ আমার সাথে মিশতে চাইতো না। ও হ্যাঁ, তবে আমার দুটো শিষ্য আছে, সারাক্ষণ আমার সাথে থাকতো। ওদের কার্ড ফার্ড দেওয়ার দরকার নেই বললেই আসবে, কিন্তু ওদের ডাকলে যদি কেউ কিছু বলে। কে আবার কি বলবে শুনে? তোমার কাছের মানুষদের তুমি তোমার বোনের বিয়েতে ডাকবে না? আশ্চর্য! কেউ কিচ্ছু বললে ভাইয়াকে বলে দেবে। ভাইয়া একাই 100। তুষি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি একটু পরেই যাই। যেও, আর বাকি 10টা কার্ড মেজো ভাইয়ার জন্য। যদি আরও লাগে বাবার থেকে নিতে বলো, কেমন? তুষি কাঠ মিলল। কত সুন্দর লেখাগুলো। ওপরে আবার রাজকীয় কাজ, সুতো দিয়ে একজোড়া বড়বউয়ের প্রতিচ্ছবি বানানো। ওর চোখ আটকালো দুটো নামে, সৈয়দ অয়ন আফসারের সাথে নওরিন নাচ ইউষার শুভ বিবাহ সম্পন্ন হবে। তুষ্টি আর তৃপ্তিতে তুষির চোখ জ্বলে ওঠে, মুখ তুলে ডাকে, ইউষা, হুম। তুমি খুশি তো? ইউষার চেহারা মলিন হয়ে যায়, নিস্পন্দ চোখে বলে, বুঝতে পারছি না, কোনো অনুভূতি কাজ করছে না। অয়ন ভাইকে দেখে আরও বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে কেউ রিমোট দাবালো, আর অয়ন ভাই একটা কলের পুতুলের মতো চলাফেরা করছে, যার মাঝে আমাকে বউ হিসেবে পাওয়ার আনন্দের চেয়েও তোমাকে না পাওয়ার বিরহ বেশি। এগুলো বলো না। ওনার জীবনে আমি শুধুই একটা মরীচিকা। ওনার এক এবং একমাত্র ভবিষ্যৎ তো তুমি। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। একদিন নয়ন ভাই সব ভুলে তোমাকেই ভালোবাসবেন। খুব সুখের সংসার হবে তোমাদের। ইউষা মুচকি হেসে বলল, আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? এই কথা তো একদিন আমি তোমায় বলেছিলাম। তোমার কথা ফলেছিল, এবার আমারটাও ফলুক। ইউষা নিশ্চুপ থেকে ভাবল, তাই হোক, অন্তত বেঁচে থাকতে থাকতেই যেন অয়ন ভাইকে পাই। এত ভালোবাসার অভাব নিয়ে আমাকে যেন মরতে না হয়। স্বার্থ লাঞ্চে বসেছে, শরীফ ছিলেন পাশে। ও খেতে খেতে বা হাত দিয়ে তুষির নম্বরে কল দিল। ফোন রিসিভ করলো সময় নিয়ে। অমনি ওপাশ থেকে গাড়ি ঘোড়ার প্যাঁপ ও হর্নে কান ধরে যাওয়ার অবস্থা হলো। স্বার্থ কপাল কুঁচকে বলল, তুষি, কোথায় তুমি? তুষির কণ্ঠ স্ফীত শোনালো, চাচালো যেন। হ্যালো, হ্যালো। আরে মেয়ে, তুমি কোথায়? লাইনটা খট করে কেটে গেল। শরীফ শুধলেন। স্যার, কিছু হয়েছে? উত্তর দেবার আগে মেসেজ টোন বাজলো। স্ক্রিনে লেখা, আমি আমার ভস্তিতে যাচ্ছি। উষার বিয়ের কার্ড দেব। ফোঁস করে শ্বাস ফেলল স্বার্থ। বিড়বিড় করে বলল, দুনিয়া একদিকে আর ইমেল লেখায় বানান ভুল আরেকদিকে। ও লিখে পাঠালো। একা যাচ্ছ? জি। স্বার্থর খাওয়া বন্ধ হতে এইটুকুই যথেষ্ট। চট করে মাঝপথে হাত ধুয়ে উঠে পড়ল ও। শরীফ বললেন, স্যার, খেলেন না? রান্না ভালো হয়নি? আমি বের হচ্ছি, তুমি খেয়ে নাও। হাত মুখ মুছে ইউনিফর্ম পাল্টে গায়ে শার্ট চড়িয়ে বেরিয়ে গেল সে। শরীফ ভারী অবাক হলেন, বুঝলেন মানুষটা যাচ্ছে কোথায়। তারপর হাসলেন একা একা। ভালোবাসা কি জিনিস? না হলে তার প্রথম সাক্ষাতের সেই এএসপি স্বার্থ আবরার কি ছিল? আর ভালোবাসা তাকে কি বানিয়ে দিল আজ? গলির মুখে পা রাখতেই তুষির বুকের ভেতর অদ্ভুত চাপা শব্দ উঠল একটা। এক সময় এই সরু রাস্তা, টিনের চাল, ড্রেনের কটু গন্ধ, সবর পৃথিবী ছিল। আজ এত বছর পর জায়গাটা ছোট লাগে, অচেনাও লাগে একটু। তবু কোথাও যেন ভেতরের একটা অংশ ঠিক চিনে নেয় এসব। পায়ের নিচে ভাঙা ইট, মাথার উপর জট পাকানো বৈদ্যুতিক তার, দূরে কেউ পুরনো রেডিওতে গান বাজাচ্ছে। তুষি নেমে তাকালো। তুষি থেমে তাকালো। ওই মোড়টার পাশেই তো একসময় বর্ষার রাতে পানি জমতো। হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে কাগজের নৌকা ভাসাতো ওর দলবলের সাথে। তুষি আলগোছে আসে। হঠাৎ খেয়াল করলো আশপাশ থেকে লোকজন উকিঝুঁকি দিচ্ছে। চোখ নাক ঘুরিয়ে তাকাচ্ছে এদিকে। কানাঘুষা করছে কেউ কেউ। কি বিস্ময় এদের! কত কৌতূহল মনে!
তুষি এসবে অস্বস্তি হলো না। এগুলো ওর রগে রগে চেনা দৃশ্য। বস্তিতে একটু ভালো জামা কাপড় পরে কেউ ঢুকলেই সবাই তাকিয়ে থাকতো, মন্তব্য ছুটতো। তুষি নিজেও কত করেছে এমন। ও সোজা এগিয়ে চলল বাবলুদের বাড়ির দিকে। 54 নম্বর ঘরটা ওদের। মুখোমুখি লাইনে টিনটিনদের বাড়ি। যাবার পথে ওর দাদির ঘর পড়ল। সেখানে এখন অন্য কেউ থাকে। দাদি ছেড়ে দেয়ায় ভাড়া হয়ে গেছে। তুষি এক কদম থেমে আবার হাঁটা শুরু করলো। ওর পরনে আকন্দ রঙের জর্জেটের আনারকলি। ওড়না গলায় ঝুলছে, খোলা লম্বা চুল। এত সুন্দর একটা মুখ বস্তিতে বেমানান যেন। বাবলুদের ঘরের দৌড় প্রায় ভেঙে পড়ার অবস্থা। জায়গায় জায়গায় টিন ফুটো হয়ে আছে। তুষি দরজায় দাঁড়িয়ে বলল। বাবলু, তারপর এপাশ ফিরে ডাকলো। টিনটিন আছিস বাড়িতে? বাবলুদের ঘরে কেউ সাড়া দেয় না। তবে টিনটিনদের অন্তঃপুর থেকে এক রোগা শোকা চিপচিপে নারী বেরিয়ে এলেন। ঘামে ভেজা মুখ রান্না করছিলেন। মাথায় আঁচল টেনে বললেন। কেডা? টিনটিন কোথায়? হেতে কি গড়ে থাউনের লোক গেছে কই কে জানে। তাই আপনি কেডা? তুষি হেসে বলল। চিনতে পারোনি? আমি তুষি। ভদ্র মহিলার কান চিরে যেন গুলি চলে গেল। চোখ কপালে তুলে আর্তনাদ করলেন। কি তুষি? চিৎকার শুনে কিছুটা ভরকে গেল তুষি। ভদ্র মহিলা হন্তদন্ত পায়ে বেরিয়ে এসে দাঁড়ালেন ওর সামনে। নিজের দুই গালে হাত দিয়ে বললেন। আল্লাহ, কি রূপ হয়েছে রে, সিনেমার নায়িকা লাগে দেখি। তোর চুন্ডি পোকরাই না আসিল, এমনি সোজা হইল কেমন বাই? ওমা, উজা জুতা পরছস? এর মাঝে আরো অনেকে বেরিয়ে এলো। জটলা বাঁধলো মুহূর্তেই। তিন্নির মাও খবর পেয়ে কাজ ফেলে ছুটে এলেন। তুষি চেনা মুখগুলো দেখে শুধালো। কেমন আছো তোমরা? তিন্নির মা কিছু পল হা করে চেয়ে রইলেন ওর দিকে। এই তো 1 বছর আগে তুষির মাথার চুলে কাকের বাসা বসতো। ছেঁড়া ফাটা জিন্স, টাইট ফিট টি শার্টের নিচে একটা আলখোল্লা শার্ট পরে ঘুরতো সারাদিকে সেই মেয়ে। উনি দু চোখ ঝাপটে ঝাপটে বললেন। রে, তোরে তো চেনাই যাইতাছে না। আরেকজন বললেন। কই রেই তো, ওর দাদি ও যে গেল আর তো আইলো না। তোর কি সত্য পুলিশের লগে বিয়ে হয়েছে রে তুষি? কয় মাস আগে তোর দাদিরে নিতে আইলো যে বেডাই, হেইডা নাকি? তুষি বলল। হ্যাঁ। খোদা, তোর কপাল তো সোনাই গড়া। তোর জামাই তো এককারে সিনেমার হিরো। যেমন উষা লম্বা তেমন হাদকে। তুষি সব শুনে হাসে। বস্তির মানুষগুলো ওকে কেমন ঘিরে ধরেছে। কেউ মুগ্ধ হয়ে দেখছে, কত কি বলছে নিজেদের সাথে। গায়ে জামা, জুতো, গয়না সব নেড়েচেড়ে দেখলো অনেকে। শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, ওকে দিয়ে রান্না করায় কিনা, কত শত প্রশ্ন তাদের। তুষি শুধু হাসলো, হুঁ হাঁ করলো। এরা তো জানে না ওটাই ওর বাবার বাড়ি। তারপর আস্তে ধীরে বিদায় নিল সবার থেকে। যেতে যেতে শুনতে পেল ওদের ফিসফিসে কথা। তেমন ডাকতে আগে কইতাম আমরা মাইয়াডারি যেন তুষি নাহান নাহান। অহন তো আফসোস লাগতাছে। বড় লোক হইলে মানুষই কেমনে বদলায় দেখছস। চোর শাসরও দেখতে নায়িকা হইয়া যায়। তুষির কথাগুলোই খারাপ লাগলো না, বরং মুক্ত শ্বাস টানলো। মনে মনে বলল। আমি বদলেছি, কারণ অন্যদের কাছে যা নেই আমার তা আছে। আর সেই থাকার নাম সৈয়দ স্বার্থ আবরার। টিনটিন অনেকক্ষণ ধরে একটা দোকানের সামনে ঘুরছে। দুপুরে ওদের বাড়িতে কাঁচকলা রাঁধবে। টিনটিন বাসি গাঁজা খাবে, তাও ওই কাঁচকলা খাবে না। বাবলু একটু দূরে দাঁড়িয়ে আশেপাশে চেয়ে দেখছিল লোকজন কেমন। দোকানি অন্যদের দিকে ব্যস্ত ছিলেন। টিনটিনকে দেখে বললেন। কিরে টুনটুন, কি নিতে আইছস? ও ঝুলন্ত কলার গাদিতে হাত দিয়ে বলল। এইটির দাম কত? দোকানি হাঁ করলেন। তুরন্ত কলার গাদিতে টান দিয়ে ছিঁড়ে আনলো ছেলেটা। বউ দৌড় দিয়ে চোখের সামনে থেকে উধাও হলো নিমিষে। বলদ বনে চেয়ে রইলেন দোকানি। পরপরই চেঁচিয়ে গালিগালাজ করলেন। টিনটিন বাবলু প্রাণপণে ছুটছিল। আচমকা পেছন থেকে টিনটিনের প্যান্টের ফিতে টেনে ধরলো কেউ একজন। ও এমনি খালি গায়ে, প্যান্ট খুলে যাওয়ার ভয়ে দাঁড়িয়ে গেল অমনি। চেয়ে দেখলো এক সুন্দরী সুশ্রী মেয়ে মানুষ কপাল কুঁচকে আছে। টিনটিনের কপালটাও বেঁকে গেল। চোখ পিটপিট করে বলল। আপনি কেডা?
চিনা চিনা লাগে দেখি। তুষি চোখ রাঙিয়ে বলল। চুরি করছিস কেন? যা দিয়ে আয়। টিনটিন গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। ওরে আল্লাহ, উস্তাদ! সঙ্গে সঙ্গে কলার গাদি হাত থেকে ফেলেই তুষির কোমর জড়িয়ে ধরল ছেলেটা। বাবলু ভেবেছিল বিপদ। যখন বুঝলো এটা তুষি, তিত্তির করে ছুটে এলো নিজেও। দুই পাশ থেকে দুইজন ঝাপটে ধরে বলল। ওস্তাদ, আমাগো ওস্তাদ, তুমি আইছো? তুষির চোখ ভিজে যাওয়ার উপক্রম। এত ইমোশনাল যে কবে থেকে হলো, তাও হেসে বলল। এসেছি, এবার তো ছাড়। টিনটিন দুঃখী দুঃখী মুখ করে বলল। তুমি হেই যে খাওনা আনতে গেলা আর আইলা না, তোমার মতো আমগো কেউ ভালোবাসে না। ওস্তাদ চুরির ব্যাগ দেয় না। বাবলু বলল। ওস্তাদ, তুমি কত বদলাইয়ে গেছো। তোমার লুডুসের মতো চুল এখন সোজা হইল কি দিয়ে? সব বলবো, আগে কলা তোল। ওরা কলার গাদি তুলল। কিছু কলা ছড়িয়ে গেছিল চারপাশে, তুলল তাও। তুষি সব নিয়ে ফিরে এলো দোকানে। দোকানি কলা সহ ক্ষতিপূরণ পেলেও টিনটিনকে কটমট করে বললেন। আজকা বাইচা গেলি, নইলে বিচার লইয়ে যাইতাম। টিনটিনের বিচারের ভয় নেই। আব্বা ধরে দুঘা দেবে, ওসব ওর সয়ে গেছে। আপাতত তার সব আগ্রহ তুষিকে ঘিরে। বারবার জিজ্ঞেস করলো। ওস্তাদ কিছু কইবা তো? তুমি কি অনেক বড় লোক হইছো? মেলা টাকা কামাও ওস্তাদ। ও খোদা, তোমার ব্যাগে এত টাকা আইলো কেমতে? তুষি ওদের বিরিয়ানি, কোক কিনে দেয়। আরো কিছু শুকনা খাবার দেয় সাথে। বাবলুর কাঁধ পেঁচিয়ে বলে। চল বসি। ইট রাখা সে উঁচু জায়গাটায় ফিরে এলো ওরা। বাবলুর জিভ থেকে লালা পড়ার অবস্থা। কতদিন পর বিরিয়ানি খাবে। কিন্তু প্যাকেট খুলতে নিয়েও থামলো সে। বলল। পরে খামু, আগে তুমি কও, আমাগো দেখতে আহো নাই কেন? আমাগো কি মনে পড়ে না? তুষি মুখ কালো করে বলল। পড়েছে, চেয়েও আসতে পারিনি। এত ঝামেলা গিয়েছে না জীবনে, এসবে একটু শান্তিতে শ্বাস নিচ্ছি। বাবলুর খটকা লাগলো। টিনটিনের কানে ফিসফিস করে বলল। আমার মনে হচ্ছে এইটা আমাগো এটা তো কেউ জানি একটা। আমাগো ওস্তাদ তো ইংরেজিতে কথা বলতো, বেটি ইংরেজি পারে না। তুষি হেসে ফেলল। বলল। তোর কথা শোনা যাচ্ছে মোটু। বাবলু লজ্জা পেয়ে গেল। জিভ কাটলো সরে এসে। টিনটিন খুব সিরিয়াস হয়ে বলল। ওস্তাদ অখন থেকে আমাগো লগে থাকবা তো? তুষি দীর্ঘশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে বলল। না রে, যে পৃথিবীতে গেছি আর কি ফিরে আসা যায়? কোন পৃথিবী? গাইতে যাওন যাইব না। তুষি হাসলো। বলল। ওসব ছাড়। কাল আমার বোনের বিয়ে, তোদের দাওয়াত দিতে এলাম। আসিস কিন্তু, তোদের ছোট ছোট দুটো ভাই বোন আছে না, ওদেরও নিয়ে আসিস। আমরা যামু? ও আল্লাহ, আমরা এত চিনি না। আমি গাড়ি পাঠিয়ে দেব। বাবলু চোখ গোল করে বলল। ওস্তাদ, তোমার গাড়ি আছে? আমাগো চড়াইবা? আজ তো আনিনি, পরে একদিন। আমি এখন যাই, তোরা আসিস। হ্যাঁ। টিনটিন হাত চেপে ধরলো। মন খারাপ করে বলল। আর একটু থাও না ওস্তাদ। তুষির ভেতরটা হু হু করে উঠল। বলল। বাড়িতে বিয়ে রে, দাদিও আসতে পারলো না, সেজন্য একা বেরিয়েছি। সবাই চিন্তা করবে, তবে আমি এরপর থেকে মাঝে মাঝে আসবো, দেখা করে যাব। আর কাল তো দেখা হচ্ছেই, তাই না? মন খারাপ করিস না, যাই। দুজন একসঙ্গে ঘাড় ঝাঁকালো। তুষি ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে উঠে এলো ফিরতে। যেতে যেতে একবার চাইলো আবার। দেখলো খাবার লোভী বাবলুটাও মুখে অন্ধকার নিয়ে তাকিয়ে আছে। টিনটিনের তো হাসি আগে থেকেই গায়েব। তুষির ভীষণ খারাপ লাগলো। বুঝতে পারলো ওর দুনিয়া আসলেই পাল্টে গেছে এখন। এই বস্তি ওকে মানুষ করেছে, এটা ওর বেড়ে ওঠার গল্প। অথচ আজও এখানকার স্রেফ একজন অতিথি মাত্র। তুষি ছলছল চোখ ফিরিয়ে সামনে ঘুরতেই একটা বুকের সাথে ধাক্কা লাগলো কপালে। এক পা পিছিয়ে এলো মেয়েটা। হকচকিয়ে মুখ তুলতেই ছড়িয়ে গেল ভ্রু। স্বার্থ উদ্বিগ্ন হয়ে বলল। কাঁদছো কেন তুমি? তুষি চট জলদি চোখে জল মুছলো। হেসে বলল। আসলে অনেকদিন পর এলাম তো, ফিরতে খারাপ লাগছিল। বেশি খারাপ লাগছে? চাও তো এখানে একটা ঘর ভাড়া নেই? তুষি খুশি হয়ে বলল। সত্যি নেবেন আমাদের জন্যে? আমি না, শুধু তুমি থাকবে। তুষির হাসি শেষ। মুখ কালো দেখে স্বার্থ ভ্রু নাচিয়ে বলল। পছন্দ হলো না? না, আপনি যেখানে নেই সেখানে আমি থাকবো কি করে? স্বার্থ ঠোঁট কামড়ে হাসে। জিজ্ঞেস করে। কিভাবে এসেছেন? মেট্রোতে। যাবেন কিভাবে? তুষি সব দাঁত বের করে বলল। আপনার সাথে।
আমি যদি না নিই? তুষি মুহূর্তেই সার্থর শার্ট খামচে ধরে বলল। আমি এভাবেই ধরে থাকবো, না নিয়ে পারবেনই না। সার্থ এপাশ ফিরে হাসলো, ঘুরে তুষির মাথায় হেলমেট পরিয়ে দিতে দিতে বলল। এইভাবে একা বের হবে না, চিন্তা হয়, সাথে মিন্টুকে আনতে পারতে।